দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার। দর্শক, বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, বদলে যাচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির অনেক নীতি নির্ধারণী সিদ্ধান্ত। দেশে যে পরিবর্তনের হাওয়া বইছে, মূলত এই 15-17 বছর থেকে যে গণতন্ত্রহীন অবস্থায় ছিল রাষ্ট্র ব্যবস্থা, সেখান থেকে যখন একটি সংস্কারের তাগিদ থেকেই মূলত যখন ছাত্র সমাজ আন্দোলন গঠন করে এবং সেই একদলীয় সরকারের আদলেই চলা সেই সরকার যখন পালিয়ে যায়, তখন খুব স্বাভাবিকভাবেই মানুষের অনেক প্রত্যাশা বেড়ে যায়, মানুষের অনেক চাহিদাও বেড়ে যায়। সেই চাহিদা এবং তাদের যে প্রত্যাশা, সেটা নিশ্চয়ই অন্যায় কোনো প্রত্যাশা বা অন্যায় কোনো চাহিদা নয়। যেটি হওয়া উচিত আমাদের দেশের রাজনীতি, কিন্তু দীর্ঘকাল থেকে সেই সঠিক রাজনীতির থেকে বিচ্যুত হয়ে বাংলাদেশের জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলগুলো যে বিভিন্নভাবে তাদের দিকপথ হারিয়ে ফেলেছিলেন, ঠিক সেটার থেকে এখন মনে হচ্ছে রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা আবার সঠিক পথে আসার জন্য কম বেশি প্রত্যেকটি রাজনৈতিক দলই চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যাদেরকে মনে করা হয় যে নির্বাচন যদি নিরপেক্ষ হয় তাহলে একক সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য একমাত্র বিএনপি সেই অবস্থানে আছে। আর আসলে কোনো দল এই একক সংখ্যাগরিষ্ঠ আসন বা 151টি আসন পাওয়ার মতো কোনো ধরনের পরিস্থিতিতে নেই বলেই পর্যবেক্ষক মহল মনে করেন। তারই অংশ হিসেবে আপনারা দেখেছেন যে জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন এবং বেশ কিছু টাফ মেসেজ দিয়েছেন তার দলের নেতাকর্মীদের প্রতি। তারই অংশ হিসেবে আপনারা দেখেছেন বিএনপি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে কিছু নেতা বিভিন্ন জায়গায় যখন চাঁদাবাজির অভিযোগ আসে, তখন তাৎক্ষণিকভাবে তিনি অ্যাকশন নেন। এমনকি বরিশাল, চট্টগ্রামে একটি কমিটিও বাতিল করে দেওয়া হয়েছে, দক্ষিণ চট্টগ্রামের সম্ভবত কমিটি বাতিল করে দেওয়া হয়েছে। ময়মনসিংহে কয়েকজন নেতার পদ স্থগিত করে দেওয়া হয়েছে। সবচেয়ে সকলে আশ্চর্য হয়েছেন, আমি বলবো যে জনাব সালাউদ্দিন, যিনি বিগত পতিত স্বৈরাচারের নিষ্পেষণে, নির্যাতনে দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন, অপহৃত হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি ভারতে মেঘালয়ে সেখানে থাকেন, পরবর্তীতে এখন তিনি দেশে ফেরত আসছেন। তিনিও যখন সম্বর্ধনা দিতে তার এলাকায় যান, তখন তাকে বিমানবন্দর থেকে নেওয়ার সময় তিনি সেই তথাকথিত দুর্নীতির বরপুত্র এস আলম গ্রুপের একটি গাড়িতে করে তিনি চলে যান। এখানে অবশ্য একটা কথা আমি বলবো দর্শক, তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন তার সাথে আমি একমত। কারণটা হচ্ছে, একজন নেতা যখন যাবে, দীর্ঘদিন থেকে তিনি একজন কেন্দ্রীয় নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এখন যখন গিয়েছেন তিনি স্বাভাবিকভাবেই কেউ যখন এসে বলবে যে ভাই আপনি এই গাড়িতে উঠেন, তখন তার পক্ষে ওই মুহূর্তে যাচাই করা সম্ভব নয় যে কোন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কোনটি। কাজেই তিনি যেটাতে তাকে উঠতে বলা হয়েছে তিনি সেটাতেই উঠেছেন। তবে এখানে এবং তিনি এটা বলছেন যে তার এক ভাইও এস আলমের গ্রুপে চাকরি করেন। তার কি সম্পর্কে ভাই, আপন ভাই তো হওয়ার কথা না, বা যেভাবেই হোক তার একজন ভাই তিনি বলছেন। এখন সেই হিসাবে আমি মনে করি এটা তার উপর সেই দায়িত্বটা বর্তায় না যে যাচাই করাটা এটা এস আলমের গাড়ি কিনা। এস আলমের গাড়িগুলো সম্পর্কে বা সম্পত্তি সম্পর্কে আপনারা জানেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তার সকল সম্পত্তি বিক্রি করে প্রয়োজনে মানুষের দেনা দেওয়া হবে, ব্যাংকের যে টাকা ছিল সেটা ফেরত নেওয়া হবে বা কারো পাওনা থাকলে সেটা করবে। যাই হোক, আমি ওই আলোচনায় যাচ্ছি না। সেই হিসাবে জনাব সালাউদ্দিন এবং অনেকেই হয়তো বা এই অভিযোগও আনতে পারেন যে তাহলে কি ভিতরে ভিতরে জনাব সালাউদ্দিনেরও এস আলমের গ্রুপের সাথে আতাত আছে কিনা। আমার বিশ্লেষণ বলে এই মুহূর্তে এটা হওয়ার কথা নয়। তার কারণটা হচ্ছে, তিনি সবচেয়ে বেশি নির্যাতিত, আমি বলবো বিএনপির মধ্যে যে কয়েকজন অত্যন্ত নির্যাতিত মানুষ তার মধ্যে তিনি একজন। হুট করে তিনি এই ভারত থেকে আসছেন মাত্র, এবং এসেই যে এস আলমের সাথে কোনো ধরনের আতাতে যাবেন, আমি সেটা বিশ্বাস করি না এবং আমি এটা ধরতেও চাই না। তবে
তার যেটা সতর্ক হওয়া উচিত ছিল, এবং বিএনপির প্রতি, শুধু তার প্রতি নয়, আপনারা জানেন যে গত কিছুদিন থেকে বিএনপির বিরুদ্ধে এক ধরনের প্রপাগান্ডা শুরু হয়েছে। অত্যন্ত সুকৌশলে বিএনপিকে মানুষের কাছে হেয় করার জন্য একটা গ্রুপ কাজ করছে। এখানে এমনও হতে পারে তার নির্বাচনী এলাকায় হয়তো তার প্রতিদ্বন্দ্বী আরও কোনো প্রার্থী আছেন। তিনি যখন নিখুঁত ছিলেন, খুব সঙ্গত কারণে হয়তো আরও কেউ স্বপ্ন দেখেছেন যে তিনি ওই জায়গায় নির্বাচন করবেন, বা আমি হতে পারে, দর্শক আমি বলছি, সেটা তাদের একটা পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে যে এরকম যদি এস আলমের বিরুদ্ধে যখন অ্যাকশন নিচ্ছে সরকার, এখন যদি তার একটা গাড়িতে তাকে তোলা যায়, তাকে নিয়ে সমালোচিত করা যাবে। এক, দ্বিতীয়ত হচ্ছে গড়ের বাহিরের শত্রু হিসেবে আপনারা জানেন একটি রাজনৈতিক দল বা একটি গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে, কারণ তারা জানে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, সেই জন্য বিএনপিকে বা বিএনপি নেতাদের টার্গেট করে এভাবে বিতর্কিত কাজ দিয়ে দলকে সমালোচিত করা, মানুষের কাছে হেয় করার জন্য কোনো ধরনের ষড়যন্ত্রের অংশ হিসাবে ওই ধরনের গাড়িটা ওই জায়গায় পাঠানো হয়েছে কিনা আমি জানি না দর্শক। তবে জনাব সালাউদ্দিন একই ব্যাখ্যা দিয়েছেন যে এয়ারপোর্টে আমি নামার পরে শত শত গাড়ি আছে, কেউ একজন এসে বলেছে যে ভাই আপনি এইটাতে উঠেন, আমি এইটাতে উঠেছি, তো সেটা তার পক্ষে ওই মুহূর্তে যাচাই করা সম্ভব নয় যে এই রেজিস্ট্রেশন নম্বরের গাড়িটা জনাব এস আলমের কিনা। কাজে এটা আমি মনে করি তার ব্যাখ্যাটাও অ্যাকসেপ্টেবল, আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে দর্শক। যাই হোক, তারপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন তার কঠোরতা এবং তার যে বিশেষ করে দলের ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট হয়ে তিনি এখন সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি কিন্তু তারপরে ব্যাখ্যা চেয়েছেন জনাব সালাউদ্দিনের কাছে, এবং তিনি আজকে আরেকটি ব্যাখ্যাও চেয়েছেন জনাব খায়রুল কবির খোকন। সে যে ডাকসুর জিএস ছিলেন, নরসিংদীর একটি আসন থেকে তিনি এমপি ইলেকশন করেছিলেন দর্শক। তিনি নাকি একজন ডায়মন্ড ব্যবসায়ীর সাথে সভা করেছেন। কি জন্য, কি কারণে তিনি করেছেন সেই বিষয়টা এখনো পরিষ্কার হয়নি বা মিডিয়াতেও আসেনি। তবে আমি এইটুকু বলবো মুটাতাকে, যারাই এই কাজগুলো করবেন অত্যন্ত কেয়ারফুল থাকবেন। এখন বিএনপিকে পরিকল্পিতভাবে নোংরা করার জন্য, বিএনপিকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য দেশি বিদেশি চক্রান্ত, এমনকি প্রশাসনের মধ্যে অনেক লোক আছে, তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজটা করছে। কাজেই বিএনপি নেতাদের আমি আহ্বান জানাবো অত্যন্ত সতর্ক হয়ে যেন আপনারা স্টেপগুলো নেন। তৃতীয়ত আমি যেটা বলবো, জনাব তারেক রহমান, আপনারা জানেন গতকালকে তিনি তার যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি বলছেন শক্তি বা ভয় নয়, ভালোবাসা দিয়ে, ন্যায় এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। এই একটি কথা দিয়ে তিনি ক্লিয়ার মেসেজ দিয়েছেন দেশবাসী এবং দেশকে প্রতিনিধিত্বকারী সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের, যে কোনো ধরনের অবৈধ কাজ, অন্যায় কাজ, হুমকি দামকি, হুমড়া ছুমড়া দিয়ে মানুষকে জিম্মি করে ভালোবাসা অর্জন করা যাবে না। ভালোবাসা অর্জন করতে হবে আপনার ন্যায়পরায়ণতা দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে, আপনার সম্মানবোধ দিয়ে, আপনার শ্রদ্ধাবোধ দিয়ে, আপনার উদারতা দিয়ে। তিনি সেটাই বলেছেন। এবং বিএনপি যে কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখুন, আমি এই কথাটি শুরু করেছিলাম যে পরিবর্তিত হচ্ছে দেশের রাজনীতি, পরিবর্তিত হচ্ছে বিএনপির ধ্যান ধারণা, চিন্তা চেতনাও। তিনি সুস্পষ্টতই তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা অনেক আগেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমি 100% এটাকে সমর্থন করি। নতুন নেতৃত্ব সৃষ্টির জন্য এটি একটি ভালো উদ্যোগ, ভালো পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে, আপনারা জানেন যে এইরকম অনেক দেশেই আছে, দুইবারের বেশি কেউ হতে পারেন না। এখন এখানে একটা ভাষাগত আমার মনে হয় ব্যাপার আছে দর্শক। এখানে বলা হচ্ছে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। পরপর বলতে অর্থাৎ লাগাতার দুইবারের বেশি হতে পারবেন না, কিন্তু তারপরে দুইবার হওয়ার পরে যদি অন্য আরেক তৃতীয় ব্যক্তি তখন প্রধানমন্ত্রী হন, এরপরে কি উনি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা, এই বিষয়টা আসলে পরিষ্কার নয়, কারণ হয়তো বা ব্যাকরণিক বা ভাষাগত বিশ্লেষণ দেয়। তবে আমার মনে হয় এটা যদি হয় পরবর্তীতে সেটাও ঠিক হয়ে যাবে, এটা খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এবং তিনি আরেকটি ব্যাপার বলছেন যে বিএনপির সুস্পষ্ট ঘোষণা, তিনি বলছেন যে বিএনপি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফেরত নিয়ে আসবে। আপনারা জানেন সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল বাংলাদেশে, সেটাকেই মানুষ কিন্তু জনপ্রিয়তা যাচাইয়ের মাপকাঠি হিসাবে ধরে, এবং এটাকেই মানুষ মাপকাঠি ধরে নির্বাচন ব্যবস্থাকে মোটামুটি, যদি এখানেও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, মোটামুটি এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকেই মানুষ নির্বাচন ব্যবস্থাকে সঠিকভাবে
সম্পাদন করার কিংবা মানুষের ভোটাধিকার প্রয়োগের সবচেয়ে উত্তম পন্থা বলেই মনে করে। এবং জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন যে বিএনপি যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, বিএনপি সেটা পরিষ্কার করছে যে বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফেরত নিয়ে আসবে। আপনারা জানেন যে সেই তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিন্তু বিগত সরকার যে পতিত স্বৈরাচার তারা ক্ষমতায় থাকার জন্য জুডিশিয়াল মিসইউজের মাধ্যমে, যদিও বিচারক সেখানে বসে একটা কথা বলছিলেন যে প্রয়োজনে সেটা আরও 2বার রাখা যেতে পারে, কিন্তু সরকার তার অবৈধভাবে ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়। এবং যাই হোক, এখন তো ওই সরকার পালিয়েই গেছে, তাদের তো এখন কোনো অস্তিত্বই নেই। এই অবস্থায় জনাব তারেক রহমান সাহেব যে সময় উপযোগী এবং যুগান্তকারী ঘোষণা দিয়েছেন, তার এই 2টি ঘোষণা নিঃসন্দেহে বাংলাদেশের জাতীয় রাজনীতির কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে এবং রাজনীতির স্বচ্ছতা আনয়নের ক্ষেত্রে এবং নির্বাচন ব্যবস্থায় অ্যাকসেপ্টেবিলিটি ওয়াইডলি অ্যাকসেপ্টেবল করার জন্য নির্বাচন ব্যবস্থাকে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা নিরপেক্ষ প্রশাসনের অধীনে নির্বাচন ছাড়া আসলে বাংলাদেশে সেটা সম্ভব নয় বলে আমি অন্ততপক্ষে মনে করি, এবং তিনি যথার্থই সেই সিদ্ধান্ত নিয়েছেন। তো যাই হোক দর্শক, আমি বটম লাইন টানবো এটা বলে, জনাব তারেক রহমানের এই কঠোরতা এবং দলের যারাই অন্যায় করছেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে। ময়মনসিংহে বের করে দেওয়া হয়েছে, চট্টগ্রামেও বের করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় কমিটি বাতিল করা হয়েছে, বরিশালে কমিটির অনেকের পদ স্থগিত করে দেওয়া হয়েছে। এরকম যে টাফ মেসেজগুলো দিচ্ছেন, এমনকি সালাউদ্দিনের ব্যাপারটা হয়তো আমরা মনে করছিলাম হয়তো বা তার কাছে এরকম কোনো সকজ নোটিশ বা ব্যাখ্যা চাওয়া হবে না, কিন্তু তার কাছেও তিনি ব্যাখ্যা চেয়েছেন, খায়রুল কবির খোকন সহ। কাজেই তার এই পদক্ষেপ থেকে এটা মনে হতেই পারে, ইয়েস, বিএনপি তার চিন্তা চেতনাকে একটু অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করছে। এবং তারেক রহমান যে তিনি যেটা বলছিলেন বারবার, তার ব্যাপারে অনেকে সমালোচনা করেন, তিনি এটা বারবার বলছিলেন যে বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের গণতন্ত্র রক্ষার একমাত্র অতন্দ্র প্রহরী। এবং তিনি সুস্পষ্ট করছেন, তার মানে এটা বোঝাই যাচ্ছে তিনি একদিকে যেমন কঠোর নির্দেশ দিচ্ছেন, অন্যদিকে এটাও মেসেজ দিচ্ছেন, যদি মনে করলাম, ধরে নিলাম যে বিএনপি যদি ক্ষমতা আসে, তার মানে 5 বছর পর জনগণের কাছে যেতে হচ্ছে, কারণ বিএনপি যেহেতু ঘোষণা দিয়েই দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত নিয়ে আসবে, তার মানে বিএনপি অবশ্যই পরিবর্তনের দিকে যাচ্ছে। একদিকে যেমন রাষ্ট্র সংস্কার প্রয়োজন, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলও তার যে গণতান্ত্রিক হয়ে ওঠা, উদার হয়ে ওঠা, মানুষের পথের এবং মানুষের গণতান্ত্রিক চিন্তা চেতনাকে মূল্য দেওয়া, এবং এই গণতান্ত্রিক চেতনাকে মূল্য দিয়ে যে রাজনীতি, সেটা অবশ্যই দেশের জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, এবং সেই ভালোর দিকেই বিএনপি এখন পরিবর্তিত হচ্ছে বলে আমি মনে করি। এবং আগেও ভালো ছিল, কিন্তু এখন যে আরও মানে সময়ের সাথে, একটা কথা কি দর্শক, সংস্কার আসলে হয় কি, কখনো কোনো একটা জায়গায় স্টপ থাকে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সময়ের প্রয়োজনে, সময়ের দাবির প্রেক্ষাপটেই সংস্কারগুলো হয়। রাষ্ট্রে যেমন হচ্ছে, দলেও তেমনি হচ্ছে। কারণ এই সংবিধান তো কোনো ইভ অফ কোরআন ওর ইভ অফ বাইবেল নয়। বাইবেল বা কোরআনের বাণী যে পরিবর্তন করা যাবে না, তিনি যথার্থই এই ব্যাপারগুলোতে আমি মনে করি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, এবং তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিএনপি, আমরা মনে করি দেশের রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য বিএনপি এদেশের মানুষের শেষ ভরসাস্থল। অতীতেও ছিল, এখনও আছে, এবং ভবিষ্যতেও থাকবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।